সেন্টারের তরফ থেকে যে আজকে এরকম একটা ওয়েবিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা আমাদের একজন টিচার সোহেল রানা স্যার, যিনি তার যে স্টুডেন্ট রয়েছে যারা কলেজে এই সময় কলেজে পড়ছে বা কলেজ পাস আউট আছে, তাদেরকে একটা ওভারঅল ভিউ দেওয়ার জন্য, বা গভর্নমেন্ট সেক্টরের কি সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে বা কিভাবে আমরা ফার্দার এই প্রসেসে যেতে পারি। তো আমি বলি যে ঠিক আছে, তো সেই জন্যই প্রোগ্রাম শুরুর আগে আমি সোহেল রানা স্যারকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাতে চাইবো, বা এই যে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে করে দেওয়া, যেখানে আমরা স্টুডেন্টদের এই মেন্টরশিপ এই গাইডেন্সটা দিতে পারছি। তো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সোহেল রানা স্যার এখানে প্রেজেন্ট থাকে, বা যদি উনি শুনতে পান আমার কথা, তো আমি রাইসের তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, যে এই ধরনের একটা মঞ্চ আমাদের সামনে তুলে দেওয়ার জন্য। তো আমি বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি যেটা প্রোগ্রামে ঢুকে যেতে চাই, কারণ অলরেডি আমাদের প্রায় 55 জন মতো স্টুডেন্ট এখানে অলরেডি যুক্ত হয়েছে, এবং অনেকটা রাতও হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে এই ধরনের যে সেশন গুলো হয়, এই সেশন গুলো যদি আমরা একে অপরের সাথে কথা না বলি বা ইন্টারাক্ট না করি, তাহলে কিন্তু এই ধরনের সেশনের কোনো আউটকাম আলটিমেটলি বেরোয় না। কারণ এখানে এটা বুঝতে হবে যে এটা কোনো ক্লাস নয়, যে ধরে নাও আমি কোনো সাবজেক্টের ক্লাস নিচ্ছি, তোমরা সেই ক্লাসের পড়াটা বুঝছো, সেটা কিন্তু নয়। ইটস আলটিমেটলি একটা ইন্টারাক্টিভ সেশন, বা বলতে পারো একটা আলোচনা সভা, যেখানে আমরা আমাদের কাছে যে ডেটা আছে সেই ডেটাটা তোমাদের সামনে তুলে ধরবো বা উপস্থাপন করব। এবং অবশ্যই তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে বা যারা দর্শক রয়েছে, সেখানে তোমাদের কি মনে চিন্তা ভাবনা রয়েছে, তোমাদের মনে কি প্রশ্ন রয়েছে, তোমরা কি ভাবছো বিষয়টা নিয়ে, বা তোমাদের মনে কি প্রতিবন্ধকতা রয়েছে, সেই সব বিষয় কিন্তু যদি তোমরা আমাদের সামনে প্রশ্ন না করো, তাহলে কিন্তু ঠিক আমরাও তোমাদেরকে প্রপার গাইডেন্স দিতে পারি। মানে যেরকম হয় যে, মানে তুমি যদি ডাক্তারের কাছে যাও, তাহলে তোমার সমস্যাটা বলতে হবে, নাহলে পরে তো ডাক্তার দেখে বুঝতে পারবে না যে তোমার কি সমস্যা, মাথায় ব্যথা না পেটে ব্যথা। তো সেই হিসেবে কিন্তু মেডিসিন দেওয়া যায়। ঠিক সেরকমই এই ধরনের যদি আমাদের সেমিনারকে ফ্রুটফুল করতে হয়, তাহলে কিন্তু সেটা ইন্টারাক্টিভ হওয়া উচিত। তবে আমি একটা জিনিস বলবো, আমি বহু ওয়েবিনার প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, বা মানে আহ, নিয়েছি আর কি, কিন্তু সেখানে কিন্তু তোমাদের মধ্যে যেটা আমি ভালো জিনিস দেখলাম, তোমরা সবাই কিন্তু জয়েন করার পর খুব পেশেন্সফুলি আর কি, মানে ধৈর্যের সাথে কিন্তু অপেক্ষা করছিল যে কতক্ষণে আমি রেসপন্ড করবো। অনেকেই কিন্তু জয়েন করার সাথে সাথেই হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি না, বলুন স্যার কি হবে, নানা রকম ভাবে প্রশ্ন করতে থাকে। তো ইট সিমস যে ইউ অল আর কোয়াইট সিরিয়াস টুয়ার্ডস দ্য প্রোগ্রাম অর টুয়ার্ডস দ্য স্টাডিজ। তো সেই পজিটিভ নোটেই আমি তোমাদের দুই একজনের সাথে একটু কথা বলতে চাইবো, যে তোমাদের ব্যাকগ্রাউন্ড একটু বোঝার জন্য, যে ঠিক তোমরা কি লেখাপড়া করছো, বা তোমাদের কি ব্যাকগ্রাউন্ড আছে, বা তোমরা কি চাইছো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, আমি র্যান্ডামলি জিজ্ঞেস করছি, আহ যেমন এখানে আমি দেখছি ধ্রুব দাস বলে একটি স্টুডেন্ট মনে হয় আছে। ধ্রুব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ধ্রুব, তোমার সম্পর্কে যদি দুই একটা কথা বলো, যে তুমি ঠিক কি লেখাপড়া করছো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সরকারি চাকরি নিয়ে তুমি কি চিন্তা করছো, বা তোমার যদি মনে হয় যে আমি সরকারি চাকরি চিন্তা করছি না, সেটাও বলতে পারো যে কেন চিন্তা করছো না। কিন্তু তোমার সম্পর্কে জাস্ট দুই একটা কথা যদি একটু বলো। ওকে স্যার, আমি ধ্রুব দাস। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছি, জিওগ্রাফি অনার্স। অ্যান্ড আপাতত আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেম। আচ্ছা। তো আর নেক্সট, সরকারি চাকরির কি চিন্তা ভাবনা স্যার করছো? নেক্সট ইচ্ছা আছে মাস্টার্স করে নেট সেট ক্লিয়ার করার। বাহ, ভেরি গুড, খুব ভালো কথা। তোমার রেজাল্ট কিরকম ছিল 10-12-এ, মানে অ্যাপ্রক্সিমেটলি, আমি এক্সাক্ট জানতে চাইছি না, বাট একটা পার্সেন্টেজ যদি একটু আইডিয়া দিতে পারো কিরকম রেজাল্ট ছিল। স্যার 85% বাহ, কাছাকাছি। খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার তোমার সাথে কথা বলবো। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা এখানে আমি আরেকটি স্টুডেন্ট দেখতে পাচ্ছি, বনশ্রী মান্না। বনশ্রী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বনশ্রী মান্না। হ্যাঁ স্যার। বনশ্রী, তুমি তোমার সম্পর্কে যদি দুই একটা কথা বলো, যে তুমি কি লেখাপড়া করছো, তোমার ভবিষ্যৎ কি পরিকল্পনা, কিভাবে তুমি নিজের কেরিয়ারটাকে প্ল্যান করতে চাইছো, কি ভেবেছো, যদি একটু দুই একটা কথা বলো। হ্যাঁ স্যার, আমি বনশ্রী মান্নাত, বুশেট কলেজ থেকে জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট। গ্র্যাজুয়েশন মানে 6 সেমের পরীক্ষাটা দিলাম আর কি।
এরপরে কি করব সেরকম ভাবে কিছুই বুঝতে পারছি না, মানে কোনো কি করব কি না করব সেরকম ভাবে। আচ্ছা, আর তোমার 10-12 রেজাল্ট কিরকম ছিল? 75% ছিল স্যার। বাহ, খুব ভালো কথা। তুমি প্রোগ্রাম দেখতে থাকো, আমরা আবার তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আমি স্যার, আরেকটি থ্যাংক ইউ। স্টুডেন্ট দেখতে পাচ্ছি, আহ আসিফুল। আসিফুল, কি আমার কথা শুনতে পাচ্ছ? আসিফুল। হ্যাঁ স্যার। আসিফুল, তুমিও যদি দুই একটা কথা বলো তোমার সম্পর্কে। স্যার আমার নাম আসিফুল হক। আমি এই বছরই মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মানে জিওগ্রাফিতে। আচ্ছা। আর আমি এই কম্পিটিটিভের এইগুলো মানে এখনো মানে ক্লিয়ার এখনো মানে ডিসিশন নিতে পারিনি তো, এগুলো এখন আপাতত দেখছি। আচ্ছা, তোমার রেজাল্ট কিরকম 10-12-এ? আমার ওই 85%। ভেরি গুড, খুব ভালো। ঠিক আছে, আমি আরেকটি লাস্ট স্টুডেন্টের সাথে কথা বলতে চাইবো। আমি আরেকটি স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছি, লাবণী প্রামাণিক। লাবণী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি আসলে শ্রাবণী প্রামাণিক, আমি অন্য একটা মোবাইল থেকে মানে অ্যাড হয়েছি। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তুমি একটু তোমার সম্পর্কে দুই একটা কথা বলো। হ্যাঁ, আমি শ্রাবণী প্রামাণিক, আমি বাসার গভর্নমেন্ট থেকে এবারে 6 পরীক্ষা দিলাম লাস্ট। তো এখন আপাতত রেজাল্টের জন্য বসে আছি, আর তাছাড়া এন্ট্রান্স গুলো দিচ্ছি আর কম্পিটিটিভ এর জন্য ভাবছি, মানে আচ্ছা। এমএসসি এর জন্য এন্ট্রান্স দিচ্ছি যাতে কম্পিটিটিভ পাশাপাশি এমএসসি টাও একটু দিতে পারি অল্প। কিন্তু বেশি দূর আচ্ছা। যাওয়ার যে ইচ্ছা নেই, তাই সিইউটি দিয়ে যাইনি কোথাও। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বুঝতে পারছি যে আমাদের এখানে যে ক্রাউড কেটে যাচ্ছে। হ্যালো। প্রেজেন্ট আছে, আমি সবাইকে বলবো যে যারা কথা বলছে না, প্লিজ একটু নিজেকে মিউট অবস্থায় রাখবে। যখন কথা বলার হবে প্রথমে একটা হ্যান্ড রেস করবে, দেখবে তোমাদের এখানে না নামের পাশে হ্যান্ড রেস করার অপশন আছে। হ্যান্ড রেস করলে পরে আমি তোমাকে অপশন দেবো, তখন তুমি তোমার প্রশ্ন যা থাকবে সেটা তুমি জিজ্ঞেস করবে। তাহলে পরে কি হবে যে কথার মাঝখানে না মানে মানে যদি কথা ঢুকে যায় তাহলে বোঝা যাবে না পরিষ্কার, যেহেতু আমরা ডিজিটাল মিডিয়ায় কথা বলছি। এনিওয়েজ, যেটা আমি বুঝতে পারছি যে হ্যালো আমাদের স্যার। এখান, হ্যাঁ, স্যার কেটে গেল, কিছু বললেন আমি বুঝতে পারিনি আসলে। বলছি যে যখন তোমার কিছু প্রশ্ন থাকবে তুমি হ্যান্ড রেস করে তারপর জিজ্ঞেস করো। এক্ষুনি তুমি নিজেকে মিউট অবস্থায় রাখো। ওকে। আমি যেটা ধারণা করলাম, আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে এখানে আমার মূলত ফাইনাল ইয়ারের পাস আউট স্টুডেন্ট রয়েছে, যারা কিনা এই বছর গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং ফার্দার চিন্তা ভাবনা করছে যে কি করা যেতে পারে বা ভবিষ্যতে আমি কোন দিকে যাব। তো আমি সবার প্রথমেই তোমাদের কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে কি, যে যদি আজকে তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে তোমরা এই যে গ্রাজুয়েশন লেখাপড়াটা করছো বা যারা কমপ্লিট করেছো তাদের সবার লক্ষ্য কি, তো সেক্ষেত্রে কিন্তু কেউ হয়তো বলবে ফার্দার আমি মাস্টার্স করতে চাই, বিএড করতে চাই বা ডক্টরেট করতে চাই। হ্যাঁ, বা কেউ হয়তো বলবে আমি চাকরি করতে, কিন্তু মাস্টার্স বিএড বা ডক্টরেট করার পরেও কিন্তু আমি আমার জীবিকার সন্ধানেই কিন্তু মার্কেটে নামবো, যেখানে কিনা আমি একটা চাকরি খুঁজতে চাইবো। তাই আলটিমেটলি হচ্ছে কি যে আমি এই যে লেখাপড়াটা করছি বা ফার্দার যদি আমি আরো কিছু লেখাপড়া করি, তারপরেও শেষ লক্ষ্য যেটা বা আমার অন্তিম যে ডেস্টিনেশন থাকবে সেটা হচ্ছে কি যে আমি একটা চাকরি খুঁজতে চাই। এবং সেই চাকরির ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে অপশন দিই যে, বা জীবিকার ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে অপশন বলি যে এই যে জীবিকাগুলো এখানে মেনশন করা আছে, যে সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, নিজস্ব বিজনেস অথবা আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, এর মধ্যে কোনটা তোমাদের কাছে সবচেয়ে প্রিয়? তো এটা আমার মনে হয় তোমাদের থেকে উত্তরের আশা না করে বলা যায় যে অবশ্যই সরকারি চাকরি আমাদের সবার কাছেই প্রিয়। আমরা ছোটবেলা থেকেই এটা শুনে এসেছি যে সরকারি চাকরি যদি আমরা একটা পেতে পারি তাহলে সেক্ষেত্রে তার থেকে ভালো কিছু হয় না, এবং সরকারি চাকরির কি আখেরে বেনিফিট সেগুলো আমরা সবাই জানি। কিন্তু এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে আমি যদি তার পরের প্রশ্নটা তোমাদেরকে এটা জিজ্ঞেস করি যে তোমাদের এখানে আজকে যে আমার 50-60 জন স্টুডেন্ট যে এই প্রোগ্রামটা দেখছে,
তাদের মধ্যে থেকে কতজনের এরকম মনে হয় যে আমি আমার গ্রাজুয়েশন দিয়ে পাশ করে বেরোবো বা মাস্টার্স বা বিএড যাই লেখাপড়া আমি শেষ করি না কেন, তারপরে আমি সরকারি চাকরি পাবো? কতজন এরকম আছে যার এই কথাটা সত্যি সত্যি বিশ্বাস হয় যে আমি সেই সরকারি চাকরিটা পাবো? আমি তোমাদের বলি, আমি এরকম বললাম যে আমার মূলত কাজই হচ্ছে কি স্টুডেন্টদের সাথে কথা বলা বা এই ধরনের সেশন করা। আমি যখন কোনো বড় ক্রাউডের সাথে কথা বলেছি, সেখানে হয়তো কলেজে আমার সামনে হয়তো 200 স্টুডেন্ট বসে আছে, 300 স্টুডেন্ট বসে আছে, খুব বেশি হলে পরে 200 জনের মধ্যে হয়তো দুজন হাত তুলেছে যে স্যার আমার মনে হয় হয়তো আমি সরকারি চাকরি পেতে পারি। এবং আই এম শিওর তোমাদের এখানেও হয়তো একজন দুজন হয়তো বলবে যে স্যার আমার বিশ্বাস আমি হয়তো পেতে পারি, কিন্তু অধিকাংশ, সিংহভাগই কিন্তু একটা দোটানার মধ্যে আছে বা একটা বা কি বলবো, একটা চিন্তার মধ্যে আছে যে আমি কি পাবো কিনা, আমার হবে কি। এবং এটা যদি আমি আরো একটুখানি ইলাবোরেটলি ভাবি, যে এই যে আমার সন্দেহের জায়গা, এই সন্দেহটা কেন আমাদের মধ্যে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যে এত কিছু লেখাপড়া করা সত্ত্বেও কিন্তু আমার মনে একটা সন্দেহর দানা রয়ে গেছে যে আমি সরকারি চাকরি পাবো কি। এটা কেন? এটার কারণ যদি বলতে হয় তাহলে পরে, আমি যদি আজকে স্টুডেন্ট হতাম আর আমায় যদি কেউ জিজ্ঞেস করতো যে দেবাশিস কেন তোমার সরকারি চাকরির ক্ষেত্রে এরকম সন্দেহ মনে হচ্ছে যে তুমি পাবে কিনা, তুমি তো এত ভালো লেখাপড়া, ধরো আজকে তোমাদের যাদের সাথে আমি কথা বললাম তাদের সবারই পার্সেন্টেজ খুব ভালো, 85%, 80%, 75% তোমরা নাম্বার পেয়েছো। তাহলে এত ভালো যে নাম্বার পাচ্ছে যেসব ছাত্রছাত্রীরা, তাদের মনে কেন সংশয়? সেই সংশয়টার উৎপত্তি হয়েছে বিশেষ কয়েকটা কারণের জন্য। এবং সেই কারণের মধ্যে সবার প্রথম যে কারণটা আসে, সেটা হচ্ছে কি, আমি যেটা দেখেছি যে স্টুডেন্টরা ভেবে থাকে যে সরকারি চাকরি পেতে গেলে পরে বুঝি আমাকে প্রচন্ড ভালো স্টুডেন্ট হতে হবে। ভালো স্টুডেন্ট মানে 100-তে 99 পাওয়া স্টুডেন্ট হতে হবে। সরকারি চাকরি পেতে গেলে পরে নাকি 100-তে যদি 99 পাওয়া যায় বা 95 পাওয়া যায়, তবে গিয়ে সরকারি চাকরি পাওয়া যায়। এই একটা ধারণার জন্য আমরা ভাবি যে আমার তো এন্টার লাইফে হাইয়েস্ট নাম্বার হয়তো 75 কি 78, যেটাও কিনা হয়তো কোনো প্র্যাকটিক্যাল নাম্বারে হয়েছিল, হয়তো জিওগ্রাফি পেপারে প্র্যাকটিক্যাল ছিল বলে পেয়েছি, বা হয়তো আমার ফিজিক্সে প্র্যাকটিক্যাল ছিল বলে পেয়েছি। অতএব আমি এই নাম্বারটা কোনোদিনই হয়তো আমার 80-র গণ্ডি টপকায়নি বা 75-এর গণ্ডি টপকায়নি। সেখানে আমি এই পরীক্ষায়, সরকারি চাকরি এরকম একটা কম্পিটিটিভ পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 100-তে 95% তুলবো কি করে? সেক্ষেত্রে কি হয় যে আমি আমার নিজেকে ধরে নিই যে আমি পারবো না, সেই জন্য স্টুডেন্ট পিছিয়ে যাচ্ছে, যে আমি হয়তো এই কম্পিটিশনে মাথা গলাতে পারবো না। দ্বিতীয় যে জায়গাটা আমি স্টুডেন্টদের মুখে থেকেই শুনতে পেয়েছি বা স্টুডেন্টরাই বলেছে বিভিন্ন ফোরামে, যে স্যার আমাদের সবারই পরিবারে বা সবারই ফ্যামিলিতে বা সবারই পাড়াতে বা সবারই স্কুলে বা কলেজে এরকম কিন্তু ছাত্রছাত্রী থাকে যাদেরকে টিচার্সরা বলে দে আর গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট মানে তারা প্রত্যেকদিন ক্লাসে প্রেজেন্ট থাকছে, সব রকম হোমওয়ার্ক করে আসছে, যখন ক্লাসে কোনো পরীক্ষা হচ্ছে বা যখন সেমিস্টার এক্সামস হচ্ছে, তখন তারা 1 থেকে 10-এর মধ্যে তাদের স্কোর থাকছে। হ্যাঁ, পরীক্ষায় কোনো পড়া জিজ্ঞেস করলে ক্লাসে সে সবার আগে হাত তুলে সেই পড়ার আনসার বলে দিচ্ছে। তার মানে কি, তারা লেখাপড়ার মধ্যে রয়েছে, তারা খুব ভালো স্টুডেন্ট। তো আমারও ধরে নাও স্টুডেন্ট বলছে স্যার আমার অমুক মাসির ছেলে, অমুক পিসির মেয়ে, আমার পাড়ার অমুক ছেলে, অমুক মেয়েকে আমি দেখেছি তারা ভালো স্টুডেন্ট, মাধ্যমিকে সে স্ট্যান্ড করেছে, উচ্চ মাধ্যমিকে সে আমার মানে পাড়ার মধ্যে টপার ছিল, আমার স্কুলের টপার ছিল, সে এত ভালো লেখাপড়া করে সে আজকে চাকরি পায়নি বলে বসে আছে। অতএব কি হলো যে একটি স্টুডেন্ট কিন্তু বা আমরা কি করছি, একটা থার্ড পার্সনকে কিন্তু আমার প্যারামিটার ধরে নিচ্ছি যে সে যেহেতু চাকরি পায়নি, এত ভালো স্টুডেন্ট আমি জানি সে, তাই জন্য আমিও পাবো। এই ভেবেও কিন্তু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, স্টুডেন্টের কিন্তু মানসিকতা যেটা বা যেটা মনোবল, সেটা কিন্তু কিছুটা হলেও নুয়ে যাচ্ছে বা নিচে পড়ে যাচ্ছে বা কনফিডেন্স লেভেল ড্রপ ডাউন করছে, যার ফলে কিনা সে এই পথে পা বাড়াতে চাইছে। থার্ড যে কারণটা স্টুডেন্ট আমাকে বলে থাকে জেনারেলি, সেটা মানে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে স্টুডেন্টরা এটা মুখে না বললেও মনে মনে এটা বিশ্বাস করে। সেটা হচ্ছে কি কি, যারা এই সরকারি চাকরি বিষয়ে লেখাপড়া করতে চায় বা এই বিষয়ে একটুখানি ইনফরমেশন জোগাড় করে, তারা সবাই এটা দেখেছে যে সরকারি চাকরিতে পাশ করতে গেলে পরে যে সাবজেক্ট গুলো লেখাপড়া করতে হয়, সেখানে একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে অঙ্ক। এই যে অঙ্ক সাবজেক্টটা আমি প্রচন্ড ভাবে ভয় পাই। স্টুডেন্ট মনে মনে এটা ভেবে নেয় যে আমি তো স্যার আর্টস পড়েছি এইটা ভেবেই যাতে আমাকে অঙ্ক না করতে, আমি বাংলা অনার্স নিলাম এই ভেবেই যাতে আমাকে অঙ্ক না করতে, আমি হিস্ট্রি অনার্স করলাম এই ভেবেই যাতে আমার অঙ্ক না করতে। আজকে যদি আবার সেই অঙ্কের গোলক ধাঁধায় আমাকে ঢুকতে হয়, আমি তো স্যার পারবো না।
এবার কি হলো, এইটা সে হয়তো মন খোলা ভাবে না নিজের গার্জেনকে বলতে পেরেছে, না নিজের যে গাইডেন্স দিচ্ছে তাকে বলতে পেরেছে। কারণ কি, এটা খুব জেনারেল ইনস্টিংক্ট যে আমার যে প্রবলেম আছে, আমার যে ফল্ট এরিয়া আছে, সেটা আমি কারোকে জানাতে চাই। এটা খুব স্বাভাবিক, এটাতে কোনো দোষ নেই, এটা খুব স্বাভাবিক। এবং সেই জন্যই কি হচ্ছে যে স্টুডেন্ট ভাবছে যে আমার হয়তো হবে না, কারণ আমি তো অঙ্ক পারি না, এখানে তো অঙ্ক পরীক্ষা দিতে হবে। এবং আরেকটা কারণ যেটা স্টুডেন্ট আমাকে প্রায়শই বলে থাকে, সেটা হচ্ছে কি যে স্যার সরকারি চাকরি হচ্ছে কোথায়। আজকে টিভিতে খুললেই, নিউজ পেপার খুললেই দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক দল বলছে ওই দল চাকরি দিচ্ছে না, ওই রাজনৈতিক দল বলছে এই দল চাকরি দিচ্ছে না, কেন্দ্র বলছে রাজ্যের চাকরি নেই, রাজ্য বলছে কেন্দ্রের চাকরি নেই। যাও চাকরি হচ্ছে সেটাও আবার কারো চাকরি চলে যাচ্ছে, কেউ এই আদালতে কেস করছে, কেউ ধর্নায় বসছে। নানা রকম নেগেটিভ ইনফরমেশন আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। তো চাকরিটা হচ্ছে কোথায়? আমি কোনো পলিটিক্যাল ডিবেট বা পলিটিক্যাল কথাতে যেতে চাই না, কিন্তু এই সব কারণ একসাথে মিলিয়ে আমার কাছে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট বা একটা গার্জেনের মনোবল ভেঙে যাচ্ছে যে না, নর্মাল লাইনে লেখাপড়া করে কিছু হবে না, তার থেকে বরং কিছু টেকনিক্যাল শেখা যায়। আইদার একটু স্পোকেন ইংলিশ শিখে যদি আমি একটা কল সেন্টারে চাকরি জোগাড় করতে পারি, একটুখানি যদি এসি সারাই করা বা ফ্রিজ সারাই করা শিখে যদি একটা টেকনিক্যাল জব জোগাড় করতে পারি, বা ব্লা ব্লা থিং শিখে যদি আমি কিছু একটা টেকনিক্যাল জোগাড় করতে পারি, তাহলেও আমি দিনের শেষে দুমুঠো খাবার জোগাড় করতে পারবো। কিন্তু এমনিতে আমার মনে হচ্ছে না কিছু আর হবে। ইভেন সেই জন্য মানে আমি আজ থেকে যখন 25 বছর আগে যখন গ্রাজুয়েশন পাস করেছিলাম, তখন কিন্তু আমাদের কাছে ম্যান্ডেটরি ছিল, আমার ইয়ারে সবাই আমরা কিন্তু 12 পাসের পরে কিন্তু এমপ্লয়মেন্টের এক্সচেঞ্জে যে কার্ড হয় সেটা আমরা করে এসেছিলাম। কারণ আমাদের তখন মনে হচ্ছিল যে সেখান থেকে যদি একটা চাকরির কোনো কল পাওয়া যায়। কিন্তু আজকের দিনে কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমাদের আজকের এখানে একটা স্টুডেন্ট এরকম আছো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাট করেছো, করো। কারণ সেই বিশ্বাসটাই আমরা হারিয়ে ফেলেছি যে এখান থেকে বা সরকারি চাকরি আমি পেতে পারি বা হতে পারি। ইচ্ছে আমার আছে। আমি যখনই জিজ্ঞেস করি স্টুডেন্টদের, সব স্টুডেন্ট বলে স্যার আমি স্কুল টিচার হতে চাই, আমি কলেজের প্রফেসর হতে চাই, আমি বিসিএস অফিসার হতে চাই, আমি পুলিশ অফিসার হতে চাই, আমি ইনকাম ট্যাক্স অফিসার হতে চাই, আমি এই হতে চাই। ও ইচ্ছে আছে, কিন্তু তারপরে সেই ইচ্ছেটা নিজে থেকেই সে বলে দেয় যে স্যার মনে হয় আমার হবে না। এবার কথা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে বসে আমাদের কাছে কি করণীয়, বা আমরা কিভাবে আমাদের মনোবলটাকে ফিরিয়ে আনতে পারি। কারণ আমার মনে হয় বা রাদার আমরা যেটা দেখেছি যে যদি তুমি নিজের ওপর বিশ্বাস না রাখো, তুমি কখনোই কিন্তু কোনো কাজে সফলতা পাবে না, সে যাই করো না। তুমি যদি আজকে সামান্য, ধরে নাও কেউ যদি সাইকেল চালানো শেখে, সেটা যদি তার মনে এই ভয় থাকে যে আমি পড়ে গেলে পরে আমার হাত পা ভেঙে যাবে, আমার কাটা ছেঁড়া হবে, আমি চালাতে পারবো না, আমার চোট লাগবে, সে কোনোদিনই কিন্তু সাইকেল চালানো শিখবে না। কেউ যদি সাঁতার শিখতে যাওয়ার আগে এই ভয় থাকে যে আমি জলে পড়লে ডুবে যাব, সে কিন্তু কোনোদিনই সাঁতার শিখতে পারবে না। সেই জন্যই সবার প্রথমে এই ভয়টাকে যদি আমরা জয় করতে পারি, তবেই কিন্তু আমাদের মনে সেই আত্মবিশ্বাস আসবে। তাই জন্য সবার প্রথমে এটা বিশ্বাস করতে হবে যে সরকারি চাকরি আমি পেতে পারি। তাহলে সেক্ষেত্রে সেই বিশ্বাসটা ভিত্তি কি হবে, কিসের উপর বেস করে আমি সেই বিশ্বাসটা করব। আজকে রাইস এডুকেশন বিগত প্রায় 40 বছর ধরে এই সেগমেন্টে ট্রেনিং করাচ্ছে। আমি নিজে প্রায় যেরকম বললাম 2 দশক ধরে স্টুডেন্টদের মেন্টারশিপ করছি। তো আমি বলছি যে আমি আজকে যে কথাগুলো বলবো বা যে ডেটাগুলো তোমাদের দেখাবো, এগুলো দেখা মাত্রই তোমাদের বিশ্বাস করতে হবে না, মানতেও হবে না। কিন্তু তোমরা নিজেরা লজিক দিয়ে বিচার করবে। এবং আমি বলবো যে ফাঁকা সময় বসে যদি তোমরা গুগলে একটু সার্চ করে দেখো, তোমরা ইনফরমেশন গুলো কতটা সত্যতা রয়েছে তার পিছনে, তোমরা তার যৌক্তিকতা খুঁজে পাবে। সবার প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে কি, যেটা আমি বললাম যে আমার তো রেজাল্ট স্যার অত ভালো নয়, আমি কি করে 100-তে 95 পাবো। সবার প্রথমে তোমাদের বলি, সরকারি চাকরি পাশ করতে গেলে পরে কখনোই কোনো পরীক্ষাতেই 100-তে 99 95 পেতে হবে এরকম কোনো কথা নেই। প্রথম কথা হচ্ছে যে সরকারি চাকরির প্র্যাকটিক্যালি কোনো পাসিং মার্ক নেই। আমাদের কলেজের লেখাপড়াতে যেরকম একটা পাসিং মার্ক আছে, সরকারি চাকরি পরীক্ষায় যেটা আছে সেটাকে বলা হয় গেছে কাট অফ। কাট অফ স্কোর হচ্ছে কি যে একটা স্ট্যান্ডার্ড স্কোর ধরে নেওয়া হয় বিভিন্ন প্যারামিটার্সকে বিচার করে। সেই প্যারামিটার্স হচ্ছে কত ছেলে মেয়ে পরীক্ষা দিল, কত হাইয়েস্ট স্কোর উঠলো, হ্যাঁ, কত ডিফিকাল্টিজ লেভেল ছিল, কোনো সেখানে ভুল বা এরার ছিল কিনা, এরকম অনেক কিছু প্যারামিটার্স এর বিচার করে একটা কাট অফ স্কোর ধরে নেওয়া হয়। এবার তুমি যদি কোনো একটা এক্সাম ধরে নাও যে ধরে নাও ফর এক্সাম্পল আমাদের পশ্চিমবঙ্গে বসে, আমরা যে রাজ্যে বসে আছি, সেই রাজ্যে বসে সবচেয়ে উচ্চ পদের চাকরির নাম হচ্ছে গিয়ে ডাব্লিউবিসিএস। আজকে আমরা যদি ডাব্লিউবিসিএস পরীক্ষার কথাই ধরে এগোই, তাহলে ডাব্লিউবিসিএস এ
প্রিলিমসে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটার টোটাল মার্কস হচ্ছে 200 নম্বর। সেই 200 নম্বরের পরীক্ষার মধ্যে আজকে যদি আমি কাট অফের বিচার করতে যাই, তাহলে পরে আমি যদি লাস্ট 5 বছরের কাট অফ ধরে চলি, যে লাস্ট 5 বছরে কাট অফটা কত ছিল, দেখলে পরে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই স্কোরটা যদি আমি পেতে পারি তাহলে আমি প্রিলিমসটা পাস করে যাবো। লাস্ট 5 বছরের কাট অফ স্কোর তুমি যদি বিচার করে দেখো বা নেটে সার্চ করো, তুমি দেখবে কোনো বছর সেটা 127, কোনো বছর 122, কোনো বছর 121, কোনো বছর 118, কোনো বছর 120, এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করেছে জেনারেল স্টুডেন্টদের জন্য। যদি আজকে কারোর কাছে কোনো কাস্ট রিজার্ভেশন থাকে, এসসি কি এসটি বা ওবিসি কোনো কাস্ট রিজার্ভেশন থাকে, তাহলে সে এর ওপরে আরো 5 নম্বর, 3 নম্বর, 7 নম্বর এইসব নম্বর সে গ্রেস পেয়েছে। ফলে সেক্ষেত্রে আমি যদি ধরে নিলাম যে তর্কের খাতিরে যে 200-তে মোটামুটি যদি আমি 130 নম্বর পেতে পারি, তাহলে কিন্তু আমার মোটামুটি আমি আশা করতে পারি যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাটা আমি পাশ করে যাব। তাহলে 200-র মধ্যে যদি আমি 130 নম্বর আমাকে পেতে হয়, তাহলে সেটার পার্সেন্টেজ কত হয় কেউ বলতে পারবে? 200-র মধ্যে যদি 130 পেতে হয়, তাকে কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে কেউ বলতে পারবে? কেউ বলতে পারছে না 200-র মধ্যে 130 নম্বর পেতে গেলে কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে? শুনতে পেলাম না, আরেকবার শুনি একটু। 130 পেলে 65। ভেরি গুড, ভেরি গুড। লাবণী বললাম, আমি যতদূর দেখলাম মনে হয় 230-এর মানে 200-র মধ্যে 130 নম্বর মানে হচ্ছে আলটিমেটলি 65% নাম্বার। এটা আমি কেন তোমাদের জিজ্ঞেস করলাম, এই যে উত্তরটা লাবণী দিল, এটা কিন্তু হচ্ছে কি পার্সেন্টেজেরই একটা অঙ্ক, যেই অঙ্ক কিন্তু হতে পারে তুমি কোনো একটা পরীক্ষায় পেতে পারো। মজার কথা হচ্ছে গিয়ে যে 65% নাম্বার পেলে পরে পশ্চিমবঙ্গে বসে যেটা সবচেয়ে উচ্চ পদের চাকরি, সেটার প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা যায়। আর আমি তোমাদের যে কজনের সাথে কথা বলেছি, তোমাদের প্রত্যেকেরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার 75%, নালে 70%, নালে 80%, নালে 85%। আরো মজার কথা হচ্ছে গিয়ে যে সিলেবাসটা কভার করা হয়, সেই সিলেবাসটা হচ্ছে ক্লাস 10-এরই সিলেবাস। যে টোটাল নাম্বারের যে পরীক্ষাটা হয়, তার মধ্যে ক্লাস 10 থেকে থাকে 70% প্রশ্ন, 12 থেকে থাকে 20% প্রশ্ন, এবং গ্রাজুয়েশন থেকে থাকে 10% প্রশ্ন। অতএব আমি যদি শুধু ক্লাস 10-এর সিলেবাসটা ভালো করে মনে করে নিতে পারি বা পড়ে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রায় 70% প্রশ্নের আনসার দিতে পারবো, এবং আমাদের পাশ করার জন্য লাগবে 65% নাম্বার। আমি আজকে যদি তোমাদের সবার কাছে যদি একটা কোশ্চেন পেপার পাঠিয়ে দিই, আমি হলফ করে বলতে পারি আজকের দিনে দাঁড়িয়েও সেই কোশ্চেন পেপার ধরে তোমরা প্রত্যেকে খুব কম করে হলেও ধরো অ্যাটলিস্ট 15%, 20% নাম্বার তুলে নেবে, 30% নাম্বার তুলে নেবে। তোমরা আমার কথা বিশ্বাস না হলে পরে নেটে গিয়ে পুরোনো কোনো কোশ্চেন পেপার ডাউনলোড করে দেখো, নেটে পুরোনো কোশ্চেন পেপার পাওয়া যায়, গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। সেটা যদি তুমি ডাউনলোড করে যদি সলভ করার চেষ্টা করো না, তুমি দেখবে 10, 20%, 30% নাম্বার তুমি পাচ্ছ। কারণ কি, এখানে যে সাবজেক্ট গুলো কভার হয় সেই সাবজেক্ট গুলো তোমরা সবগুলোই পড়ে এসছো। এখানে যে ইংলিশটা কভার হচ্ছে, সেই ইংলিশে আসে কি হচ্ছে গ্রামার। যেই গ্রামার আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, আর্টিকেল, ভার্ব, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস, ইডিএম। আর যদি তোমাকে বলা হয় যে বলো তো নাউন কাকে বলে, তোমরা কি বলতে পারবে না নাউন কাকে বলে? কোনো কিছু নামকে বোঝাতে আমরা নাউন বলি, এইটা তো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। সেখানে যদি 4টে শব্দ লেখা থাকে, তার মধ্যে যদি বলা হয় যে কোনটা নাউন তুমি বলো, তুমি কি বুঝতে পারবে না কোনটাকে নাউন বলা হচ্ছে, কোনটাকে ভার্ব বলা হচ্ছে আমরা বলতে পারবো না, কোনটাকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে আমরা বলতে পারবো না? মানে কোনো কিছুর বিশেষণকে বোঝাতে যে আমরা মানে অ্যাডজেক্টিভ বলি, সেটা বুঝতে পারবো না? আজকে কোনটা পাস্ট টেন্স কোনটা প্রেজেন্ট টেন্স আমরা একটা সেন্টেন্স করে বুঝতে পারবো না? এখানে তো আমাকে ইংলিশে কথা বলতে বলছেন না, ইংলিশে লিখতে বলছে। এই পুরো পরীক্ষাটাই এমসিকিউ পরীক্ষা। আজকে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সেটা তো ক্লাস 5-এ যখন জিওগ্রাফি পড়েছি তখনও পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো। ক্লাস 10-এও সূর্যের চারিদিকে ঘোরে। তুমি যখন গ্রাজুয়েশন করেছো, কেউ একজন বললো যে আমি জিওগ্রাফিতে অনার্স করেছি, সেখানেও কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকেই ঘুরছে। এবং আজন্মকাল সেই সূর্যের চারিদিকেই ঘুরবে, কখনো সূর্য উল্টো দিকে পৃথিবীর চারদিকে ঘুরছে না যে ফর আ চেঞ্জ একটুখানি পৃথিবীর চারদিকে ঘুরে দেখি। তাই জন্য কিন্তু কিছু জিনিস আছে যেটা ছোটবেলা থেকে আজ অব্দি বদলায়নি, সেমই আছে। এভারেস্টের উচ্চতা ক্লাস 1-এর বইতে, ক্লাস 4-এর বইতে যে উচ্চতা ছিল, গ্রাজুয়েশনের বইতেও সেই উচ্চতাই লেখা আছে। উচ্চতাটা কমে যায়নি। যার ফলে কি হচ্ছে, আমি এগুলো কেন তোমাদের বলছি, বুঝতে হবে যে তোমরা
যে লেখাপড়াটা করে এসছো তোমাদের মধ্যে অলরেডি ইনবিল্ড এই লেখাপড়ায় পাশ করার 10-20%, 30% নলেজ আছে, এবং 65% থেকে 70% নাম্বার পেলে আমি চাকরি পেতে পারি। তাহলে আমি যদি ধরে নিই যে আমার যদি আজকে 20%, 30% নলেজ আমাদের মধ্যে ইনবিল্ড থাকে, আর 70% পেতে গেলে পরে 40% নাম্বারের একটা ব্রিজিং করতে হয়। সেই ব্রিজিংটা করার পদ্ধতি যদি আমি জেনে যাই, সেই ব্রিজিংটা যদি আমি করতে সক্ষম হই, তাহলেই তো একটা চাকরি, তাহলেই তো একটা চাকরি। কিন্তু কি হচ্ছে যে আমরা ইনফরমেশনের অভাবে কিন্তু আমরা সেই পথে হাঁটি না, আমরা ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকি যে আমার মনে হয় কিছু হবে না, আমি কি করব কি করবো একটা ভাব থাকে। সেকেন্ড যে কারণটা আমি তোমাদের বলেছিলাম, যে আমরা একটা থার্ড পার্সনকে ধরে কিন্তু আমরা ভাবি যে তার হচ্ছে না বলে আমারও হবে না, সেটা কিন্তু কখনোই ঠিক নয়। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু ক্রেডিবিলিটি আছে। কি ক্রেডিবিলিটি? কেউ হয়তো ভালো মুখস্থ করে, কেউ মুখস্থ করতে পারে না। কেউ হয়তো প্রম্পট লার্নার, কেউ স্লো লার্নার। কেউ সারাদিন বই নিয়ে বসে থাকে, কেউ অল্প সময় পড়েও মুখস্থ করতে পারে। কেউ অঙ্কে ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ জিওগ্রাফিতে ভালো, কেউ অন্য কোনো সাবজেক্টে ভালো। তো সেই জন্য কি হচ্ছে, বেসড অন ইয়োর ক্রেডিবিলিটি, বেসড অন ইয়োর পোটেনশিয়ালিটি, ইউ হ্যাভ টু চুজ ইয়োর এক্সাম, যে আমি কোন পরীক্ষা দেব। যে সব পরীক্ষা সবার জন্য নয়। যেমন আমি অলমোস্ট সব মানে প্রোগ্রামে যখনই জিজ্ঞেস করি, কিছু কমন আনসার, আমি স্কুল টিচার হব, আমি কলেজের টিচার হব, আমি মানে ডাব্লিউবিসিএস এ চাকরি করবো, আমি ইনকাম ট্যাক্স, মানে কমন আনসার। কিন্তু যদি জিজ্ঞেস করি যে পাশ করতে গেলে পরে আমাকে কি কি লেখাপড়া করতে হবে, কিভাবে কিভাবে পাশ করতে হবে, কত নম্বরের পরীক্ষা দিতে বলতে পারবে, তখন সে আর কিছু জানে না। কেউ একজন বলেছিল ডাব্লিউবিসিএস চাকরিটা খুব ভালো, তাই জন্য তার ডাব্লিউবিসিএস হওয়ার ইচ্ছে হয়ে গেল। কিন্তু এইরকম ইচ্ছে বা এইরকম ইনফরমেশন শুনে যদি কেউ ডিসাইড করে যে আমি এই চাকরির পরীক্ষা দেবো, সেই চাকরির পরীক্ষা সে কেউ পাশ করবে। কিছুদিন আগে আমি খড়গপুরে ছিলাম, সেখানে একটু স্টুডেন্টের সাথে আমার কথা হচ্ছিল। সে বলছে যে তার এরকম একজন দিদি আছে, যে বিগত প্রায় 5 বছর ধরে সিজিএল এর পরীক্ষা দিচ্ছে, যেটা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা, যেখানে ইনকাম ট্যাক্স এর পরীক্ষা হয়, সেটা সে দিচ্ছে, কিন্তু সে কিছুতেই পাশ করছে না। তার সবসময় প্রিলিমস পাস হচ্ছে, মেন্সে গিয়ে সে আটকে যাচ্ছে। এবার যখন পরে অ্যানালাইসিস করা হয়, আমি প্রথমে জিজ্ঞেস করি যে তোমার দিদি কেন এই পরীক্ষাটা দিচ্ছে। তখন সে বলে যে স্যার, দিদির আরো দুজন বান্ধবী আছে, তারাও এই পরীক্ষাটা দিচ্ছে, এবং তারা কিন্তু অলরেডি মানে টিয়ার 2, মানে মেন্স এর যে ভাগ আছে একটা ভাগ পাস করে গেছে। এখন তাদের তারপরের রাউন্ডের পরীক্ষা চলছে, কিন্তু আমার দিদি কিন্তু আবার সেই প্রিলিমস এর জন্যই পরীক্ষা দিচ্ছে, কারণ সে পরের লেভেলটা ক্লিয়ার করতে পারে। পরে যেটা অ্যানালাইসিস করে দেখা গেল, যে যে স্টুডেন্টের সাথে আমি কথা বলছিলাম, তার দিদি হচ্ছে কি সায়েন্স নিয়ে পড়েছে, কিন্তু তার দিদি বেঙ্গলি মিডিয়ামে পড়েছে, গ্রাজুয়েশনটা সে ইঞ্জিনিয়ারিং করেছিল। সেই ইঞ্জিনিয়ারিং এ গিয়ে এই দুজন বান্ধবীর সাথে তার পরিচয় হয়েছে। এবার এই দুজন বান্ধবী কিন্তু নিজের 11-12 কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে পড়েছে। ফলে কি হয়েছে, দুজনের মধ্যে ফারাক হচ্ছে কি, ওই দুজন বান্ধবীর ইংলিশের রাইটিং স্কিলসটা খুব ভালো, তারা খুব ভালো কিন্তু রাইটিং, মানে ইংলিশে লিখতে পারে, মানে গ্রামার ফরমেশনটা তাদের ভালো, সেন্টেন্স ফরমেশনটা তাদের ভালো। কিন্তু এই যে স্টুডেন্টটি দিদি আছে, তার কিন্তু গ্রামার নলেজ আছে, কিন্তু সে রাইটিং স্কিলসটা তার ভালো না। যার ফলে কি হয়েছে, ওরা যে এক্সামটা চুজ করেছিল সিজিএল এর মতো পরীক্ষা, সেই সিজিএল পরীক্ষার যে ধাপে ধাপে হয়, সেগুলোকে টিয়ার বলে। সেই টিয়ার 3-তে গিয়ে কিন্তু সিজিএল এর পরীক্ষার মধ্যে একটা পেপার থাকে, যার পরীক্ষার মার্কস হচ্ছে শুধু 100, এবং তার সাবজেক্টটা হচ্ছে ভাষা, মানে পেপারটা লেখার শুধু দুটো ভাষা দেওয়া যায়, একটা ইংলিশে দিতে হবে, নাহলে হিন্দিতে দিতে হবে। সেখানে এসে রাইটিং, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, এই ধরনের রাইটিং এর পরীক্ষা হয়। এবার যেহেতু সে বাঙালি মেয়ে, সে হিন্দি লিখতে পারে না, ইংলিশেই সে চুজ করছে। এবার তার বান্ধবীর ইংলিশ মিডিয়ামে ছিল, রাইটিং স্কিলস ভালো, ইংলিশে লিখে বেরিয়ে গেছে। এ তো 100-তে ওই ইংলিশ মুখস্থ করে লিখে কিছুতেই 100-তে ওই 20-22-এর বেশি পাচ্ছে না। 20-22 পেলে পরে তার কিন্তু এই রাইটিং স্কিলস এর যে টেস্টটা আছে, সেটা কিন্তু তার ক্লিয়ার হচ্ছে না। এটা ক্লিয়ার করতে গেলে পরে অন্তত পক্ষে 55 নাম্বার তুলতে হবে, পারছে না সে তুলতে। আমি তখন তাকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি এমন পরীক্ষা দাও যাতে এই রাইটিং স্কিলস এর প্রয়োজন নেই। বলে স্যার কি পরীক্ষা দেবো? তুমি ব্যাংকের পরীক্ষা দাও। বলে স্যার ব্যাংকের পরীক্ষা কি করে দেবো? ব্যাংকের পরীক্ষা তো আমাকে অ্যাকাউন্ট জানতে হবে। এই ধারণাটাও ভুল। ব্যাংকের পরীক্ষায় কোনোদিনই বলে দেয়নি যে তুমি অ্যাকাউন্টেন্সি না পড়লে ব্যাংকের পরীক্ষা দিতে পারবে না, ট্যালি জানা জানলে ব্যাংকের পরীক্ষা দিতে পারবে না। কেউ বলে দেয়নি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো স্ট্রিমের ছেলে, অনার্স পাস যে কেউ ব্যাংকের পরীক্ষা দিতে পারে, যদি সে গ্রাজুয়েট থাকে, এবং সেই ব্যাংকের পরীক্ষা
মধ্যে কি হচ্ছে, পুরো লেখাপড়াটাই এমসিকিউ। মেন্সে যেটা থাকে, মেন্সে ব্যাংকের গেলে পরে শুধু 25 নম্বরের একটা রাইটিং স্কিলস থাকে। 100 নম্বরের রাইটিং স্কিলস থেকে 25 নম্বরের রাইটিং স্কিলস অনেকটাই সোজা হবে। কিছুটা আমার 25-এর মধ্যে 10-12 নম্বর আমি কি করে হোক, ফরম্যাটিং করে হোক, মুখস্থ করে হোক ম্যানেজ করতে পারবো। কিন্তু 100 নম্বরের পরীক্ষা তো মুখস্থ করে ম্যানেজ করা সম্ভব না। অতএব কি হলো, যে আমি যেটা তোমাদের উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা চাকরি। সবাই যে মানে এক চাকরি হবে তা কিন্তু নয়, সবাই যে স্কুলে চাকরি করবে তাও কিন্তু নয়। তোমরা জানো কিনা জানি না, স্কুল এর চাকরি বা কলেজের চাকরির ক্ষেত্রেও কিন্তু আমাদের যে 10-12 গ্রাজুয়েশনের যে স্কোর আছে, সেই স্কোর একটা ভাইটাল রোল প্লে করে। এবং সবাই কিন্তু টিচার হতে পারে না। টিচার কিন্তু খুব মহৎ একটা প্রফেশন। আজকে তোমায় দেখতে হবে যে আমার মধ্যে কি টিচার হওয়ার সেই যোগ্যতা, সেই কোয়ালিটি, সেই ক্যাপাবিলিটি আছে। টিচার হতে গেলে পরে যেমনি তোমাকে ব্যক্তিত্বধারী হতে হবে, তেমনি তোমাকে খুব সহনশীল হতে হবে। তেমনি তুমি শর্ট টেম্পার হলে হবে না। একটা টিচার যদি কথায় কথায় রেগে যায়, কোনোদিনই সে কিন্তু ক্লাস মেনটেন করতে পারবে না। এবং স্টুডেন্টেরও ধর্ম হচ্ছে সে কিন্তু ক্লাসে বদমাইশি করবেই। তোমরাও কিন্তু তোমাদের ক্লাস টিচারকে অনেকভাবে ডিস্টার্ব করো। আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও ডিস্টার্ব করেছি। এটা হচ্ছে স্টুডেন্টের ধর্ম, যে আমি টিচারকে ডিস্টার্ব করবো। আর টিচারের ধর্ম হচ্ছে আমি স্টুডেন্টকে শুধরে দেবো, স্টুডেন্টকে বোঝাবো, তার মধ্যে ধৈর্য মানে প্রদান করব, ধৈর্যশীলতা তাকে দান করব, তাকে জ্ঞান দেব, তাকে আমি বুদ্ধি দেব। তো সেই জন্য কি টিচার হওয়ার মানসিকতাটা কিন্তু, অনেকেই টিচারই কেন প্রফেশন চায় জিজ্ঞেস করলে কয়, যদি একটু ড্রিল ডাউন করে জিজ্ঞেস করো, বলবে স্যার অনেক ছুটি পাওয়া যায়, বলবে স্যার অনেক সহজে চাকরি পাওয়া যায়, বলবে স্যার ওখানে অঙ্ক নেই। মানে আমার সুবিধেগুলো ভেবে ভেবে আমি ডিসাইড করে নিচ্ছি আমি কি করবো। কিন্তু দেখতে পাচ্ছি না যে সেটা আদৌ আমার পক্ষে সম্ভব কিনা, আমি সেটার জন্য যোগ্য কিনা, আমি সেটাতে জয়েন করে কোনো ভ্যালু এডিশন করতে পারবো কিনা। মানে আমি যে কলেজে পড়াবো, আমি যে স্কুলে পড়াবো, সেই স্কুলের ছাত্রছাত্রীরা আমার কাছে করে লাভ হবে কিনা, সেসব আমার দেখার দরকার নেই। আমার ওতে লাভ হয়েছে বলে আমি ডিসাইড করি যেটা আমার দরকার। এইসব, এই যে যখন কোনো জীবনে আমরা সিদ্ধান্ত নেব, যখন কোনো আমরা এই ধরনের বড় সিদ্ধান্তে আসবো যে কোনটা আমি জীবিকা হিসেবে নেব, তখন তোমাকে ইমোশনাল হলে হবে না, এবং খুব বেশি পার্শিয়াল হলেও হবে না। তুমি বায়াসনেসের বসে যদি কোনো সিদ্ধান্ত নাও, সেটাও সঠিক সিদ্ধান্ত হবে না। তোমাকে খুব লজিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে আমার জন্য কি করা সম্ভব, কোনটা আমি পেতে পারি। এবং তার সাথে তোমাদের আজকে আমি আরেকটা জিনিসও বলবো, যে তোমাদের বুঝতে হবে যে জীবনে কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই তিনটে জিনিসের দরকার সবচেয়ে বেশি। এবং একটা পার্থক্য তোমাদের বুঝতে হবে, যে চাহিদা আর স্বপ্ন, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যেটা বললাম এক্ষুনি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা হচ্ছে কিন্তু আমাদের বেঁচে থাকার চাহিদা। স্বপ্ন আবার অনেক কিছু হতে পারে। স্বপ্ন আমার হতে পারে, আমি যেরকম বললাম যে আমি বিদেশে ঘুরে বেড়াবো, কোটি টাকার মালিক হব, আমার বাড়ির বাইরে 10টা গাড়ি দাঁড়িয়ে থাকবে, আমার চারপাশে প্রচুর মানে লোকজন ঘুরে বেড়াবে, আমাকে সব স্যার স্যার বলবে। হ্যাঁ, বা আমার এরকম অনেক রকম স্বপ্ন থাকতে পারে। আমি বিসিএস অফিসার হব, আইএস অফিসার হব, আমি পুলিশ অফিসার হব, আমি এই হব সেই হব, অনেক আমার স্বপ্ন থাকতে পারে। কিন্তু আমার চাহিদা হচ্ছে আজকে রাত্রিবেলা আমি খেতে পাবো কি। এটা হচ্ছে আমার চাহিদা, কারণ না খেলে পরে আমার শরীরে কষ্ট হবে, আমি বেঁচে থাকতে পারবো। তাই জন্য আজকে আমার বেঁচে থাকার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, আমার মূল লক্ষ্য হচ্ছে সেইটাকে প্রথমে এনশিওর করা, যে আজকে রাত্রিবেলা আমি খেতে পাবো কি। তো সেই রকমই আজকে তোমরা যে লেখাপড়া করছো, সেটার পর তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত একটা জীবিকা। সেই জীবিকাটা থেকে আমি যাতে সুস্থভাবে, ভদ্রভাবে সমাজে মানে প্রতিষ্ঠিত ভাবে বলতে পারি যে আমি এই চাকরিটা করি বা এই জীবিকাটা করে আমি আমার খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছি। তারপর আমি আমার স্বপ্ন হতেই পারে আমি এটা করব, ওটা করব, গান করব, নাচ করব, খেলা করব, অমুক তমুক যাই হোক না কেন, সেই স্বপ্ন আমি পূরণের জন্য যাবো। কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য আমি আমার বেসিক নিডসটাকে যদি হেলাফেলা করি বা ইগনোর করি, আজ নয় কাল এটার জন্য কিন্তু আমাদের সবাইকে পস্তাতে হবে। তো সেই জন্যই আমি তোমাদের সবাইকে বলবো, প্রথমে চেষ্টা করবে নিজের বেসিক যে নিডটা আছে সেটা কিভাবে আমরা সার্ভ করতে পারি বা পারপাসটা সলভ করতে পারি। আচ্ছা, আমি তোমাদের আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, বা হয়তো কেউ আছে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আছো। তোমরা জানো কিনা জানি না, আমাদের কিন্তু ক্লাস 12-এর পরেই কিন্তু আমরা সরকারি চাকরির প্রায় 50% পরীক্ষা দিতে পারি। এবং গ্রাজুয়েশন হয়ে গেলে পরে
আমরা অলমোস্ট সব পরীক্ষা দিতে পারি ভারতবর্ষে বা আমাদের রাজ্যে যে পরীক্ষাগুলো হয়ে থাকে। 12 পাসের পরে যে পরীক্ষাগুলো দেওয়া যায় সেখানে আমাদের স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষাটা, যেটা কেন্দ্রীয় সরকার পরীক্ষা, সেটা দিতে পারি, সিএইচএসএল দিতে পারি, রেলওয়েজ এর গ্রুপ ডি দিতে পারি, লোয়ার ডিভিশন ক্লার্ক দিতে পারি, এসআই দিতে পারি, মানে সাব ইন্সপেক্টর ফুড দিতে পারি, এএসআই দিতে পারি, মাল্টিটাস্কিং দিতে পারি, এরকম অজস্র পরীক্ষা। এছাড়া কলকাতা পুলিশের পরীক্ষা আছে, বিএসএফ আছে, আর্মি আছে, তো আর হাইকোর্টের পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা আছে যেটা আমরা কিন্তু ক্লাস 12 এর পরেই দিতে পারি। এবং যেগুলো অফিসার গ্রেডের পরীক্ষা, মানে ব্যাংকের পরীক্ষা, ইনকাম ট্যাক্সের পরীক্ষা, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা, এগুলো কিন্তু আমরা গ্রাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে দিতে পারি। আজকে তোমাদের এই প্রোগ্রামটা দেখানোর পিছনে যেটা সবচেয়ে বড় উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে আমরা এই পোর্শনটায় ডাইরেক্ট চলে আসবো যে দেখো, আজকে কিন্তু আমরা যে আরেকটা কথা বলছো যে নেগেটিভ ইনফরমেশন, যে কোথাও চাকরি হচ্ছে না, সেই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। শুধু এই 2024 আমার কাছে এখন পুরো ডিটেলসটা এখানে আপলোড করা নেই, এটা সামান্য কিছু ডিটেলস আছে, বাট সেখানেও তুমি দেখো অলরেডি কিন্তু এখন আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ হচ্ছে, যেটা কিনা 12 পাসের পরে দিতে পারো, তোমরা সবাই এই পরীক্ষাটা দিতে পারো। প্রায় 11,000 ভ্যাকেন্সি আছে, এখন এটার ফর্ম ফিল আপ চলছে। গ্রামীণ ডাক সেবক, এই ডাক সেবকের পরীক্ষাটা তোমার কিন্তু 10 পাসের পরে দেওয়া যায়, ভ্যাকেন্সি হচ্ছে 44,000 ভ্যাকেন্সি। মজার কথা হচ্ছে এই ডাক সেবকের পরীক্ষাটায় কোনো রিটেন টেস্ট হবে না, এটা হচ্ছে কি মেরিট বেস পরীক্ষা। যার মাধ্যমিকের পরীক্ষার নাম্বার ভালো আছে, মানে ধরে নাও কেউ 75%, কেউ 80%, কেউ 85% পেয়েছো, তার বেসিসে তোমার এই মেরিট লিস্ট বেরিয়ে তুমি চাকরিটা পাবে। যদিও এই ডাক সেবকের চাকরিটা কন্ট্রাকচুয়াল, যে তোমাকে কন্ট্রাক্ট বেসিসে কাজ করতে হবে, কিন্তু সেই কন্ট্রাক্টটা খুব ইজিলি রিনিউ হয়ে যাবে, কারণ ডাক সেবকের পরীক্ষা আজকে হচ্ছে না, আজ থেকে 2 বছর আগেও হয়েছিল। এবং আমাদের যে ছেলেমেয়েরা চাকরিতে গেছে তারা কিন্তু অলরেডি তাদের কন্ট্রাক্ট রিনিউ হয়ে যাচ্ছে। এবং তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা যদি চাকরিতে ঢুকে যাও, তুমি মাসে যদি 25-30 হাজার টাকা রোজগার করতে শুরু করো, তুমি তার সাইড বাই সাইড অন্য পরীক্ষা দাও, অন্য পরীক্ষা দিয়ে তুমি আরো বেটারমেন্টের জন্য চেষ্টা করো। তুমি ভাবো যে সরকারি চাকরির মতো একটা চাকরি, যেটা ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আমার শুধু মাধ্যমিকের রেজাল্টের উপর বেস করে আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এটা অ্যাপ্লাই এর লাস্ট ডেট হচ্ছে গিয়ে 5 অগস্ট। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2 অগস্টে কথা বলছি। এই গ্রামীণ ডাক সেবকের অ্যাপ্লাই এর লাস্ট ডেট হচ্ছে 5 অগস্ট। এখনো 3টে দিন তোমাদের কাছে আছে। তোমাদের মধ্যে যাদের যাদের মনে হয় যে আমি এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে চাই, প্লিজ অ্যাপ্লাই করো, প্লিজ অ্যাপ্লাই। তোমাদের মধ্যে অনেকেই এরকম হতে পারে যেখানে হয়তো একটা কল পেতে পারো। এবং মজার কথা হচ্ছে, এইখানে তুমি যদি এখানে এটা যেহেতু অল ওভার ইন্ডিয়ার পরীক্ষা, এই 44,000 ভ্যাকেন্সি শুধু পশ্চিমবঙ্গ না, এটা সমগ্র ভারতবর্ষ মিলিয়ে। সেখানে তুমি যদি পশ্চিমবঙ্গ সিলেক্ট করো, পশ্চিমবঙ্গের আন্ডারে যে কটা জেলা আছে সেই, বা জেলা বা মানে টাউন আছে, সেই টাউনের মধ্যে তুমি যদি বারাসাত সিলেক্ট করো, বারাসাতেই গ্রামীণ ডাক সেবকে আমি এর একদিন চেক করছিলাম, 174টা ভ্যাকেন্সি আছে। শুধু তোমরা যে লোকেশনে বসবাস করো সেইখানে যেসব পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসে 174টা ভ্যাকেন্সি আছে। এবং তোমাদের মধ্যে যদি কেউ এসসি থেকে থাকো, এসসি দের জন্য সেই 174-এর মধ্যে 38টা ভ্যাকেন্সি আছে। বুঝলে? তোমার পাশেই যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসেই লোক নিচ্ছে, তুমি জানো না। অন্য কোনো জেলা থেকে, অন্য কোনো স্টেট থেকে, অন্য কোনো এলাকা থেকে কেউ এসে তোমার বাড়ির পাশের পোস্ট অফিসে চাকরি করবে, আর তুমি বলবে আমার চাকরি হচ্ছে না, আমি বেকার, কোথায় যাবো বুঝতে পারছি না, কি করবো বুঝতে পারছি না। সেই জন্যই এই ধরনের প্রোগ্রাম গুলো যদি তোমরা অ্যাটেন্ড করো, এখানে প্রচুর এরকম ইনফরমেশন পাবে। সেই ইনফরমেশন গুলো তোমরা কিন্তু বাইরে পাওয়ার উপায় আছে, বাট সেই উপায় আমরা অবলম্বন করি না। যেমন আমরা যদি কর্মক্ষেত্র, কর্মসংস্থান, যেসব আর কি পেপার আছে যেগুলোতে চাকরির খবর বেরোয়, সরকারি চাকরির নোটিফিকেশন বেরোয়, সেগুলো দেখলে পরে ইনফরমেশন গুলো পাওয়া যাবে। বাট কটা বাড়িতে সেই পেপার রাখেই না, রাখেই না। তো সেই জন্য তার সাথে ধরুন, এটা যেমন গত মাসে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেল, স্টেনোগ্রাফারের পরীক্ষা ছিল 26শে জুলাই পর্যন্ত, এই অ্যাপ্লিকেশন হয়েছে। এখানেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি ছিল। প্লাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নাবার্ড, নাবার্ড কি জানো? নাবার্ড হচ্ছে একটা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা কৃষি উন্নয়ন ব্যাংক বলি। সেই কৃষি উন্নয়ন ব্যাংকে কিন্তু 102খানা ভ্যাকেন্সি ছিল। প্লাস এই যে অঙ্গনওয়াড়ি কর্মী, সেখানেও কিন্তু 12 পাসের পর 1300 ভ্যাকেন্সি আছে। এবং আরেকটা ভ্যাকেন্সি যেটা এখানে মেনশন করা নেই, যেটা জাস্ট গতকাল বেরিয়েছে, সেটা হচ্ছে গিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু 308 বা 302 জন কিন্তু ক্লার্ক নেওয়া হচ্ছে।
যেই ক্লার্কের মাইনে হচ্ছে গিয়ে, মাইনের পে স্কেল হচ্ছে গিয়ে 28,000 টাকা থেকে 52,000 টাকা। এবং সরকারি চাকরির এই পে স্কেল কিন্তু এই সাথে কিন্তু তোমার ডিএ যোগ হয়, এইচআরএ যোগ হয়, টিএ যোগ হয়, নানা রকম অ্যালোয়েন্স যোগ হয়, কিন্তু এই 28-এর পে স্কেলটা হয়তো 40 গিয়ে দাঁড়াবে, 52-র পে স্কেলটা হয়তো 70 গিয়ে দাঁড়াবে। আর পরীক্ষার এলিজিবিলিটি হচ্ছে ক্লাস 12 পাস। প্রিলিমিনারিতে 100 নম্বরের পরীক্ষা, সেই 100 নম্বরের পরীক্ষার মধ্যে হচ্ছে অ্যারাথমেটিক, ইংলিশ আর জিকে। 100-র মধ্যে মোটামুটি যদি কেউ 60 থেকে 70-এর ঘরে নাম্বার আনতে পারে, প্রিলিমিনারি পাস হয়ে যাবে। মেন্সে 300 নম্বরের পরীক্ষা, 100 নম্বর অঙ্ক, 100 নম্বর ইংলিশ, 100 নম্বর জিকে। সেটাও আবার পাস করার পদ্ধতি হচ্ছে গিয়ে মিনিমাম 40 করে পেতে হবে। অঙ্কেতে 40, ইংলিশে 40, জিকেতে 40, ইন টোটাল 150-র বেশি পেতে হবে। মানে কোনো একটা সাবজেক্টে যদি আমি 50 নম্বর পেয়ে যেতে পারি, তাহলেই আমার 150 হয়ে যাবে। ইন টোটাল আমি 150 পেলে পরেই মেন্স কোয়ালিফাই। তারপর হচ্ছে 100 নম্বরের ইন্টারভিউ, পাস করলে চাকরি। গতকাল বেরিয়েছে এই নোটিফিকেশন। তোমরা যদি চাও, আমি আমাদের যে কোঅর্ডিনেটর রয়েছে, আমি অভিজিৎকে বলবো যে সেই নোটিফিকেশনটা ডাউনলোড করে আমাদের যে স্যার আজকে কোঅর্ডিনেট করছে সেই রানা স্যারকে যদি পাঠিয়ে দেওয়া হয়, সেই রানা স্যারের থেকে তোমরা নিয়ে নিতে পারো, অথবা তোমরা সবাই আমাদের রাইস বারাসাত সেন্টারে যদি যোগাযোগ করো, সেখান থেকেও কালেক্ট করতে পারো। কিন্তু তা না করে আমরা কি করছি, আমরা ভাবছি কি করবো। চিন্তা ভাবনার কিন্তু সময় আজকের দিনে সত্যিকারের আমাদের হাতে নেই। আমাদের লাইফ এতটা ফাস্ট হয়ে গেছে, যদি আমরা প্রম্পট অ্যাকশন না নিই, তাহলে কিন্তু চিন্তা করতে করতেই কিন্তু সময় শেষ হয়ে যায়। এবং তোমরা সবাই এটা মাথায় রাখবে যে তোমরা যদি কেউ সাইকেল চালাতে জানো, বা কেউ বাইক চালাতে জানো, বা কেউ গাড়ি চালাতে জানো, যে কোনো কিছুই কিন্তু যখন প্রথম চালানো চালাতে হয়, মানে সেটা গাড়ি হোক, সাইকেল হোক, বাইক হোক, প্রথমটা প্রচন্ড প্রেসার দিতে হয়। একটা সাইকেল যখন কেউ আমরা উঠি, তখন প্রথম প্যাডলিং এর প্রেসারটা কিন্তু একটু টাফ দিতে, একটু চাপ দিতে হয়। তারপরের থেকে কিন্তু সেটা খুব ইজিলি স্মুথলি কিন্তু রান করতে থাকে। সেরকম গাড়িতেও বা বাইকেও কিন্তু প্রথম গিয়ারটা কিন্তু ফার্স্ট গিয়ার হয়। সেই ফার্স্ট গিয়ারটা হচ্ছে পুলিং গিয়ার, যেটাতে সবচেয়ে বেশি ঠেলে, সেই একটা মানে স্থিতিশীল বস্তুকে সেখান থেকে ঠেলে সরাচ্ছে। সেই জন্য কি প্রেসারটা একটু বেশি লাগে। ঠিক সেরকমই আজকে তোমরা সবাই স্থিতিশীল অবস্থায় বসে আছো যে কি করব বুঝতে পারছি না। একবার যেই তোমরা নিজেকে ঠেলে নিয়ে আসবে না যে কোনো রকম লেখাপড়ার ক্ষেত্রে, তুমি দেখবে কিন্তু আজকে আমাদের কাছে যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, যে ছেলেমেয়েরা ক্লাস করছে, তাদের কাছে কিন্তু এই লেখাপড়ার বিষয়ে এই ইনফরমেশন জোগাড় করা, কি পড়বো, কবে পড়বো, কখন পড়বো, তাদের কাছে কিন্তু আর সমস্যা নেই। কারণ কি তারা কিন্তু একটা চ্যানেলের মধ্যে চলে এসেছে, একটা লাইনের মধ্যে, একটা প্রসেসের মধ্যে চলে এসেছে। তারা কিন্তু এখন শুধু সেই প্রসেসটা ফলো করে যাচ্ছে, যে আমি সকালে এই সাবজেক্ট পড়বো, বিকেলে ওই সাবজেক্ট পড়বো, সন্ধ্যেবেলা এই মক টেস্টটা দেবো, কালকে ওই পরীক্ষাটা দেবো, অমুক দিন এই ফর্ম ফিল আপ করবো। তারা এখন একটা প্রসেসের মধ্যে চলে এসেছে। কিন্তু আজকে তোমরা সেই প্রসেসের মধ্যে এখনো পৌঁছওনি। তাই জন্যই তোমাদের প্রত্যেককেই প্রথম স্টার্টিং এর জন্য নিজেকে পুশ করতে হবে, নিজেকে পুশ করতে হবে। একবার যদি পুশ করে তোমরা এই ফ্লো এর মধ্যে নিজেকে নিয়ে আসতে পারো, তোমরা অনেকেই এরকম আছো যারা আগামী দিনে সরকারি চাকরিজীবী হতে পারো, নিজের আইডেন্টিটি পরিবর্তন করতে পারো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স দিচ্ছি, সরকারি চাকরি নিজ যোগ্যতায় পাওয়া যায়। কারোকে 1 নয়া পয়সা ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায়, নিজের ক্রেডিবিলিটিতে সরকারি চাকরি পাওয়া। কিন্তু প্রথমে তোমায় সেটা বিশ্বাস করতে হবে, নিজের যে কর্মক্ষমতা, নিজের যে শক্তি, সেটাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার হবে। এবং তারপর তো ডেফিনেটলি আমাদের মতো যারা মেন্টার আছে, যারা সরকারি চাকরির প্রিপারেশন করাচ্ছে, রাইস এডুকেশন, তাদের সাথে যদি তুমি যোগাযোগ হতে পারো, সেখানে কিন্তু বিশেষ কিছু মেথোডোলজির মাধ্যমে কিন্তু আমরা স্টুডেন্টদের এই প্রসেসের মধ্যে নিয়ে আসি। এবং আজ যদি আমি রাইসের বিষয়ে বলি, রাইস কিন্তু বিগত 40 বছরে প্রায় 1.5 লক্ষেরও বেশি কিন্তু ছেলে মেয়েকে সাকসেসের মুখ দেখিয়েছে। আজকে তুমি যদি তোমার এই আশেপাশে যে কোনো সরকারি অফিসে যাও, তুমি দেখবে সেখানে কম বেশি রাইসের স্টুডেন্ট দেখবে কর্মরত। ঠিক কেউ হয়তো আজ থেকে 10 বছর আগে, কেউ 5 বছর আগে, কেউ 3 বছর আগে, কেউ 20 বছর আগে চাকরি পেয়েছে। কেউ হয়তো মানে কিছুদিন আগে কিন্তু আমরা যারা বিডিও হয়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয়, তাদের সাথে একটা সমাজ কল্যাণমূলক কাজের জন্য আমরা দেখা করছিলাম এই গত বছর নভেম্বর ডিসেম্বর মাসে আর কি। আমি দেখলাম অল ওভার বেঙ্গলে আমাদের যা মানে ভিডিও রয়েছে, তার প্রায় মানে 40%-এরও বেশি ভিডিও আমাদের স্টুডেন্ট। এই মানে 2 মাস আগে মে মাসে আমি মানে উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে একটি জায়গা আছে, সেখানে একটি প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে চিফ গেস্ট ছিল গঙ্গারামপুরের যিনি বিডিও।
এবার যিনি চিফ গেস্ট, ওনাকে দুটো কথা বলার জন্য যখন মাইকটা তুলে দেওয়া হয়েছে, উনি একজন ফিমেল ক্যান্ডিডেট, উনি তখন কথায় কথায় বলছে যে আজকে আমার বলতে খুব গর্ববোধ হচ্ছে যে রাইস এডুকেশন থেকেই আমি 2006 সালে লেখাপড়া করে এই ভিডিও চাকরি পেয়েছি, এবং আজকে সেই রাইস এডুকেশনের একটা প্রোগ্রামে আমি চিফ গেস্ট হয়ে এসেছি। এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আমরা কিন্তু না জেনেই ওনাকে অ্যাজ এ ভিডিও চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছি। তো সেক্ষেত্রে কি এই ধরনের লেগেসি কিন্তু রাইসে অহরহ রয়েছে। তাই জন্য আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা যদি মনে করো যে আমরা এই ধরনের একজন মেন্টরের সাথে থাকতে চাই বা তার গাইডেন্স নিতে চাই, এবং ডেফিনেটলি আমাদের এই যে সাকসেস সেটা এসছে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার প্রফেসর সমিত রে, ওনার হাত ধরেই এসছে, ওনার গাইডেন্সেই আজকে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে যে কতটা লেখাপড়া করতে হবে, কোন সাবজেক্টে তাদের প্রতিনিয়ত যে টেস্ট, তার মারফতে আমরা চেক করার চেষ্টা করি যে তার কোনটা ফল্ট এরিয়া আছে, কিভাবে আর ইমপ্রুভমেন্ট করানো যায়, এবং সাইন্টিফিক ওয়েতে বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল তৈরি করে কিন্তু স্টুডেন্টদের গাইডেন্স দেওয়া হয়। এবং প্রত্যেকের জন্যই কিন্তু সাকসেস রয়েছে বা চাকরি রয়েছে, তাকে তার পছন্দসই জায়গাটা বুঝতে হবে বা তার প্রয়োজনীয় জায়গাটা বুঝতে হবে। ঠিক আছে? তো আমি আজকে আর খুব বেশি কথা বলবো না, কারণ যেহেতু আমাদের মানে এই সেশনটা একটা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। বাট আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা আমাদের রাইস বারাসাত যে সেন্টারটা রয়েছে আমাদের, সেখানে ফোন নাম্বার নিশ্চয়ই তোমাদের সবার কাছে আছে, না থাকলে পরে তোমাদের এই রানা স্যারের থেকে নিয়ে নেবে, বা এখানে আমাদের যারা কোঅর্ডিনেটর আছেন তাদেরকে বলবো তোমাদের যেন হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে যেন সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। তোমরা প্রত্যেকে আজকের এই প্রোগ্রামের বিষয়ে নিজের বাবা মার সাথে কথা বলো, আলোচনা করো, এবং তো যারা সময় পাচ্ছ ওখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে প্রথমে সেন্টারে পৌঁছে একটা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং নেবার চেষ্টা করো যে তোমার জন্য কি ভালো হবে। তুমি আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে, তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে, তুমি কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে, তোমার এটা ভালো ওটা খারাপ, তোমার জন্য কি ভালো হবে সেটা প্রথমে বোঝার চেষ্টা করো। কোর্স ফিজের কথা চিন্তা করো না, কারণ রাইসে কিন্তু 5,000 টাকা থেকে 50,000 টাকা বিভিন্ন ধরনের কোর্সেস আছে। ডিপেন্ড অন ইয়োর রিকোয়ারমেন্ট, ডিপেন্ডস অন ইওর পোটেনশিয়াল, ইট ডিপেন্ডস অন ইওর চয়েস। তুমি ডিসাইড করতে পারো যে আমি কোন কোর্সটা করবো, 5,000 টাকার কোর্স করবো না 50,000 টাকার কোর্স করবো। এবং সেখানেও কিন্তু পেমেন্টেরও বিভিন্ন অপশন রয়েছে, মান্থলি ইনস্টলমেন্ট আছে, ইভেন এডুকেশন লোনেরও ব্যবস্থা আছে। এবং মজার কথা হচ্ছে আমরা সবসময় জানি যে কোনো লোন নিলে পরে তার একটা ইন্টারেস্ট রেট যে নেয় তাকে বিয়ার করতে হয়। রাইসের এই এডুকেশন লোনটা এমন ভাবে সেট করা আছে, এর জন্য কোনো ইন্টারেস্ট স্টুডেন্টকে বিয়ার করতে হয় না, কারণ রাইস বলছে যে আজকে কারো টাকার সমস্যা বলেই তো সে লোনে যাচ্ছে, তার মধ্যে যদি আবার ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তো তার টাকার পরিমাণ আরো বেড়ে যাবে, মানে খরচা আরো বেড়ে যাবে। সেই জন্য রাইস বলছে আমি তার হয়ে ইন্টারেস্ট বিয়ার করবো, স্টুডেন্টকে কোনো এডুকেশন লোনের ইন্টারেস্ট বিয়ার করতে হবে না। এর থেকে বেশি আর কি সুবিধে বা কি বেনিফিট তোমরা চাও? তাই তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা নির্দ্বিধায় আমাদের সেন্টারের সাথে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো। এখন বর্তমানে যে স্টুডেন্টরা এখানে উপস্থিত আছে আমি তাদেরকে জিজ্ঞেস করবো যে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। কারোর কোনো প্রশ্ন নেই? খুব ভালো কথা। তো সেক্ষেত্রে তোমাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা সেশনে জয়েন করার জন্য এবং এতটা সময় স্পেন্ড করার জন্য আমাদের সাথে। এবং রাইস এডুকেশন এবং আমার তরফ থেকে তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল যে আগামী দিনে তোমরা তোমাদের পছন্দের জীবিকা যাতে অর্জন করতে পারো এবং যাতে জীবনে সফলতা পাও, তার জন্য রাইস এডুকেশনের শুভেচ্ছা তোমাদের সাথে সবসময় থাকবে। কখনো যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, কোনো রকম ইনফরমেশনের প্রয়োজন হয়, সে তুমি রাইসের স্টুডেন্ট হও চাই না হও, তুমি আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। উই অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। দীপরঞ্জন দাস হাত তুলেছে কিছু বলার জন্য। দীপরঞ্জন, তুমি তোমার প্রশ্ন করতে পারো, যদি তোমার কাছে জিজ্ঞাসা থাকে নিজেকে আনমিউট করে জিজ্ঞেস করো। স্যার, আমার নাম দীপরঞ্জন দাস। আমি শ্রী চৈতন্য কলেজের স্টুডেন্ট। এবারে সবে আমি 6 সেমের এক্সাম দিয়ে উঠলাম। তো আমার প্রশ্ন হচ্ছে এইটা যে আমরা জানি যে মানে রেলের বেশিরভাগই সব টেকনিক্যাল স্টুডেন্ট নেয়। তো আমি যেহেতু নন টেকনিক্যাল, আমি কিভাবে এক্সাম দিতে পারি, কি কি এক্সাম আমার জন্য সুবিধা আছে? রেলের রেলের একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটার নাম হচ্ছে গিয়ে এনটিপিসি। এনটিপিসির ফুল ফর্ম হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি।
হ্যাঁ, তুমি দেখবে এনটিপিসি ফর্ম বলে মার্কেটে বিক্রি হয় বা নোটিফিকেশন বের হয়। এনটিপিসি ফুল ফর্ম আরেকবার বলছি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এই সেগমেন্টের আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেখানে হচ্ছে গিয়ে গুডস গার্ড আছে, সেখানে হচ্ছে স্টেশন মাস্টার আছে, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আছে, সেখানে আমাদের যেটা টিকিট চেকিং হয় সেটা আছে, টিকিট কালেক্টর আছে, এবং তার সাথে হচ্ছে যারা এই মেট্রো রেলে যে টিকিট কাউন্টারে বসে সেই পজিশন আছে। অতএব এই 5-6খানা পজিশন কিন্তু আমার নন টেকনিক্যালের আন্ডারে পড়ে, এনটিপিসির আন্ডারে। এই পরীক্ষাগুলো কিন্তু 12 পাস করা যে কোনো ছেলে মেয়ে দিতে পারে। এখানে কিন্তু কোনো মার্কসের কোনো বাধা নেই, কোনো রকম টেকনিক্যালের কোনো প্রশ্ন নেই, পুরোটাই নন টেকনিক্যাল পরীক্ষা। এই পরীক্ষা তুমি আরামসে দিতে পারো, এবং এগুলোর প্রত্যেকেরই পে স্কেল যথেষ্ট ভালো। কোনো পে স্কেলেরই স্যালারি মানে 50-55 নিচে নয়। থ্যাংক লাবণী ইউ স্যার। প্রামাণিক, বলো তোমার প্রশ্ন। স্যার বলছি যে কাউন্সিলিং এর কথাটা বললেন, ওটার জন্য কি কোনো ফিজ লাগবে? আমি কোনো ফিজ লাগবে না, কাউন্সিলিং সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। বাট আমি তোমাদের সবাইকে বলবো যাবার আগে একবার রাইস বারাসাতে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে যাবে, কারণ এখন যেহেতু কিনা প্রচুর ছেলে মেয়ে নিজের গার্জেনদের নিয়ে সেন্টারে কাউন্সিলিং এর জন্য ভিড় করছে। তো সেক্ষেত্রে যদি তুমি অ্যাপয়েন্টমেন্ট না করে যাও, সেক্ষেত্রে যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে তাদের আগে কাউন্সিলিং সেশন হবে, তারপরে তোমারটা হবে। তো সেক্ষেত্রে তোমাকে অনেকটা ওয়েট করতে হতে পারে। তাই জন্য তুমি যদি অ্যাপয়েন্টমেন্ট করে যাও তাহলে তোমাকে এক্সাক্ট টাইম বলে দেবে যে আপনি ওই সময় আসুন, সেই সময় গেলে পরে তুমি সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে কাউন্সিলিংটা নিতে পারবে। বাট এর জন্য ডেফিনেটলি কোনো চার্জ নেই, ইটস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। ওকে স্যার। আর কারো কিছু প্রশ্ন থাকলে পরে বলো। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই, এবং আমি রানা স্যারকে আরেকবার ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের সামনে করে দেওয়ার জন্য। এবং সবাইকে আরেকবার শুভেচ্ছা রইল তাদের ভবিষ্যৎ জীবনের জন্য। সবাই জীবনে সফল হোক, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ অল। আমি মিটিংটা এখন এন্ড করলাম সবার জন্য। থ্যাংক ইউ।